এবার হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে। এবার যদি দেখি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ, এই যে জাপানের যে ইন্টেলিজেন্স অফিসার ছিল, অ্যাকচুয়ালি এরা দেখছে কি, এরা তখন এই জাপানের সাথে তো হচ্ছে গিয়ে তোর ব্রিটেনদের তো বিভিন্ন জায়গায় যুদ্ধ ঝামেলা টামেলা হচ্ছে। এবার সেইখানে যেখানেই ওরা জয়লাভ করছে সেখান থেকে কি এরকম প্রচুর কয়েদিদের ওরা হচ্ছে গিয়ে বন্দি করছে। এবার এই যে বন্দি কয়েদিরা রয়েছে, এদের কিন্তু নিয়ে আরেকটা সমস্যা, যে এদের যদি বন্দি করে রাখতে হয় তাহলে এদের পেছনে একটা হচ্ছে গিয়ে বেশ খরচা রয়েছে, এদের জায়গা দিতে হবে, এদের খাবার দিতে হবে, ঠিক আছে, এইসবের সমস্যা রয়েছে। কিন্তু এদের দিয়ে কোনো কাজ নেই। তো এদের যদি আমাদেরই সৈন্য হিসাবে যদি কাজে লাগানো যায় তাহলে সেটা একটা আবার প্লাস পয়েন্ট। তখন জাপান এই চিন্তা ভাবনাটা করলো যে সেই সময় যেমন রাসবিহারী বোস বল বা কিছু এরকম অনেকেই রয়েছে, রাসবিহারী বোস সেই সময় কি হয়েছে যে ওই যে হার্ডিংস বোমা মামলা যেটা ছিল, ঠিক আছে, সেই হার্ডিংস বোমা মামলাতে তখন হচ্ছে কি ওর ফাঁসি হচ্ছে কি হয়ে গেছে, এরকম ঘোষণা হয়ে গেছে। তো ও তখন দেশ ত্যাগ করে জাপানে গিয়ে বসবাস শুরু করেছে, জাপানে চলে গেছে, জাপানে পালিয়ে গেছিল, ওখানেই সে ছিল, ওখানেই বিয়ে টিয়ে করেছিল, ওখানেই সংসার নিয়েছিল। কিন্তু তবুও তার মধ্যে কিন্তু একটা দেশাত্মবোধ চেতনা কিন্তু ছিল তার মধ্যে। তো কি হলো যে ও ওইখানে গিয়ে টুকটাক সমিতি এসব করে বেড়াতো, ঠিক আছে। প্লাস হচ্ছে কি আরেকজন যে মেন ছিল সে হচ্ছে কি মোহন সিং। এই মোহন সিং কে ছিল, যে ব্রিটিশদের অধীনে যেসব সৈন্যবাহিনী ছিল তাদেরই একজন ক্যাপ্টেন ছিল, তাদের মধ্যে একজন ক্যাপ্টেন র্যাঙ্কে ছিল হচ্ছে গিয়ে এই মোহন সিং। এই মোহন সিং যে এদেরকে গিয়ে বললো, দেখো তোমরাও তো হচ্ছে গিয়ে ব্রিটিশদের হয়ে লড়েছো, ঠিক আছে, তা তোমরা এক কাজ করো যে তোমরা এখন আমার হয়ে লড়াই করো, আমার হয়ে ব্রিটিশদের বিরুদ্ধেই লড়ো, ঠিক আছে, এটা তো তোমাদেরও ভালো, তোমাদেরও তো দেশে হচ্ছে গিয়ে ব্রিটিশরা এরকম ক্যাপচার করে রেখেছে, তাহলে তোমাদেরই তো ভালো হবে। তো তখন এরাও দেখলো যে হ্যাঁ এটা তো ঠিক কথা, এটা একটা ভালো আইডিয়া। তখন কি করলো এই মোহন সিং, এই যত যুদ্ধবন্দী কয়েদি রয়েছে যেমন এখানে জাপানের মধ্যে কি করেছে, জাপানের মধ্যে হচ্ছে গিয়ে সিঙ্গাপুর এইসব জায়গাগুলো দখল করে নিয়েছে, ওখানে আশপাশের যেসব ব্রিটিশের দখলের জায়গা রয়েছে সেগুলো সব ওরা দখল করে নিয়েছে। সেই সময় জাপানের পাওয়ার খুব, হ্যাঁ, কারণ অলরেডি এর আগে আমেরিকার মতো দেশকে সেখানে নাজেহাল করে দিয়েছে। তো সেইখানে ওই সিঙ্গাপুর যখন দখল করে সেখান থেকে প্রচুর হচ্ছে কি এরকম ভারতীয় সোলজার ছিল। এবার এদেরকে নিয়ে এই প্রায় 45,000 সৈন্যকে নিয়ে এই মোহন সিং শুরু কি করলো, তখন তৈরি করলো কি আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রথমবারের জন্য তৈরি করলো। কবে? 1941, ঠিক আছে, 1941। তাহলে এইটা কিন্তু একটা হচ্ছে কি পরীক্ষা এরকম দেয় যে প্রথম কথা যদি দেয় আইএনএ কে তৈরি করেছে, সব থেকে সঠিক উত্তর হবে মোহন সিং। মোহন সিং যদি না থাকে রাসবিহারী বসু, রাসবিহারী বসু যদি না থাকে সুভাষচন্দ্র বোস, যদি সুভাষচন্দ্র বোস রাসবিহারী বসু দুজন থাকে রাসবিহারী বসু, ঠিক আছে। কখনো পরীক্ষা এরকম এসেছে যে মোহন সিং ছিল প্লাস হচ্ছে গিয়ে রাসবিহারী দাস ছিল, ঠিক আছে, রাসবিহারী বোস, এই দুজন ছিল। আবার অপশন সিতে দিয়ে দিয়েছিল বোধ, তাহলে আনসার কিন্তু বোধ হয়ে যাবে, ঠিক আছে। ঘটনাটা একটু দেখো। তাহলে এই মোহন সিং 1941-এ জাপানিদের কথা তারা কি করলো, সেখানে একটা এরকম আর্মি গ্রুপ তৈরি করলো যেটার নাম দিল কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ, ঠিক আছে। এরপরে 41-এ যখন তৈরি হলো, 1942-এ সেটাকে আবার হচ্ছে গিয়ে ডিসব্যান্ড করে দেওয়া হলো। কেন? এই যে মোহন সিং ও দেখলো কি ব্যাপারটা, যে ব্রিটিশরা পুরো এই জাপানিজ ওরা হচ্ছে গিয়ে বলেছে যে এই যে আর্মি তৈরি করছো এটা তোমাদের কাজে লাগবে, তোমাদের হচ্ছে গিয়ে দেশের স্বাধীনতার কাজে লাগবে, কিন্তু দেখা গেছে যে সেই দিকে কোনো ইন্টারেস্ট ছিল না, জাপানিজদের সেদিকে কোনো ইন্টারেস্ট ছিল না। সেই ওরা কি করতো, যেখানে যেখানে ওদের সাথে ঝামেলা হচ্ছে
মানে ইউকের সাথে মানে ব্রিটিশদের সাথে ওদের যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে ওদের ভ্যানগার্ড হিসাবে পাঠাচ্ছে। ভ্যানগার্ডটা কি? ভ্যানগার্ড হচ্ছে কি একদম ফ্রন্টে থেকে যারা লড়াই করে তাদেরকে বলা হয় ভ্যানগার্ড, ঠিক আছে? আর তারাই সব থেকে বেশি মরে, একদম ফ্রন্টে হচ্ছে গিয়ে যারা থাকে তারাই গুলি খায়, তারাই বেশি মরছে। তা ওদের কাছে তো হচ্ছে কি এগুলোর কোনো ভালো নেই, ঠিক আছে? ওরা কি করছে দেখছি যে হচ্ছে গিয়ে এরা রয়েছে, এরা তো আমাদের লোক না, ওদেরকেই হচ্ছে গিয়ে সামনে রাখে, ভ্যানগার্ড হিসাবে ওদেরকে ইউজ করছে। এবং সেখানে দেখতে দেখা যাচ্ছে যে প্রচুর এরকম রকম হচ্ছে, মারা যাচ্ছে এরকম। তো তখন কি করলো, তখন হচ্ছে গিয়ে মোহন সিং কিন্তু এই জিনিসটা যখন বুঝতে পারলো যে হচ্ছে গিয়ে এই ব্যাপার, তখন ও হচ্ছে গিয়ে অপোজ করলো যে না এরকম ভাবে চলবে না, তুমি তো অন্য কথা বলেছিলে, এদেরকে নিয়েই করছো তুমি, এবার এদেরকে ভ্যানগার্ড হিসাবে আর কাজে নেওয়া যাবে না। এইটা বলাতে তখন জাপানিজরা কিন্তু আবার মোহন সিংকে কিন্তু অ্যারেস্ট করে ওকে টর্চার করে এবং পরে হচ্ছে গিয়ে তাকে কিন্তু মেরেও ফেলে, ঠিক আছে? এইসব ঘটনা কিন্তু তখন কারো কানে কিছু কিন্তু যায়নি। তারা জাপানিজদের এরকম রেকর্ড রয়েছে, ওরা মানে প্রচন্ড নৃশংস অত্যাচারী কিন্তু, ঠিক আছে? ইভেন পরে যখন হচ্ছে গিয়ে একবার চায়নাও যখন আক্রমণ করেছিল চায়নাকে, সেই সময় কিন্তু ওখানে প্রচন্ড নৃশংস অত্যাচার করেছে, প্রচুর বহু রেপ করেছে, মার্ডার করেছে, এরকম প্রচুর, ঠিক আছে? যাই তাই এটার পরে কি হয়েছিল, মোহন সিং হচ্ছে গিয়ে রিজাইন করেছে, রিজাইন করার পরে ওকে আবার অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করার পরে ওকে মেরে ফেলেছে। এর মধ্যে কি হয়েছে, এই যে ডিসব্যান্ড করা হলো এর মধ্যে 1943 এই সময় কি, এই সময় সুভাষচন্দ্র বোস জাপানে গিয়ে পৌঁছেছে। এবার সুভাষচন্দ্র বোস যেই জাপানে গিয়ে পৌঁছেছে তখন জাপানিজরা আবার সুভাষ বসুকে হচ্ছে গিয়ে টার্গেট করলো, ঠিক আছে? বললো যে দেখো এরকম অলরেডি তোমাদের জন্য একটা বাহিনী আমরা তৈরি করেছিলাম, সেটা ঠিকমতো মেনটেন করছে না, ঠিক আছে? সেরকম শক্ত পক্ত কাউকে আমরা পাচ্ছি না, নেতৃত্ব কাউকে পাচ্ছি না, তাহলে তুমি এসে গেছো, তোমাদের হচ্ছে গিয়ে তুমি তাহলে এটা হচ্ছে গিয়ে পুরো নাও, ঠিক আছে, দায়িত্ব নাও। তখন কি হলো যে এইটাতে তার আগে দেখাশোনা করছিল কে, রাসবিহারী বোস, ঠিক আছে? তার আগে সুভাষচন্দ্র বসু আসার আগে রাসবিহারী বোস টুকটাক দেখাশোনা করছিল। এছাড়া রাসবিহারী বোসের কি ছিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ঠিক আছে? এই লিগটা হচ্ছে গিয়ে ছিল, রাসবিহারী বোস ছিল অ্যাকচুয়ালি ওদের যে ম্যানেজমেন্ট এই সব সব জিনিসগুলো দেখতে আইএ, ঠিক আছে? কিন্তু মেন কমান্ডার কিন্তু ছিল মোহন সিং। মোহন সিং চলে যাওয়ার পরে মেন কমান্ডার চলে গেল, এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এই সব দিকগুলো দেখছিল রাসবিহারী বোস, ঠিক আছে? এবার রাসবিহারী বোসেরও বয়স হয়েছে, তখন যেহেতু সুভাষচন্দ্র বোস সেখানে গিয়েছে, সুভাষচন্দ্র বোসকে আবার বোঝানো হলো, বলা হলো যে তুমি এটার দায়িত্ব নাও। তখন অক্টোবরে 1943 তে সিঙ্গাপুরে তখন একটা হচ্ছে গিয়ে অনুষ্ঠান করা হলো এবং আনুষ্ঠানিকভাবে তখন সুভাষচন্দ্র বোসের উপরে দায়িত্বভার দেওয়া হয়, ঠিক আছে? এই যে হ্যান্ডেড ওভার করা হয় কে, রাসবিহারী বোস তখন সুভাষচন্দ্র বসুকে আইএনএ হ্যান্ড ওভার করে, ঠিক আছে? এবং সেইখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবারের জন্য বলেছিল, ডাক দিয়েছিল দিল্লি চলো, ঠিক আছে? মানে মেইন টার্গেট আমাদের দিল্লি, ওই দিল্লি জয় করতে হবে, দিল্লি চলো, ঠিক আছে? তো এখানেই প্রথম হচ্ছে গিয়ে বলেছিল দিল্লি চলো। এটা কোথায় বলেছিল? সিঙ্গাপুর, ঠিক আছে? এবং সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে এটা হচ্ছে গিয়ে হেডকোয়ার্টার করে সিঙ্গাপুরে। এবং সে তখন কিন্তু এগুলো হচ্ছে গিয়ে মানে মানে এই এলাকাতে, যে এলাকাতে হচ্ছে গিয়ে মানে এই গভর্নমেন্টটা তৈরি করছে, ঠিক আছে? প্রথম কথা তো এই গভর্নমেন্টকে স্বীকৃতি দিয়েছিল জাপান, জার্মান টার্মান এইসব যারা অপশক্তিতে যারা ছিল তারা স্বীকৃতি দিয়েছে এই সরকারকে। প্লাস এখানে তখন হচ্ছে গিয়ে এখন কারেন্সিও চালু করা হয়েছিল, ঠিক আছে? যেখানে হচ্ছে গিয়ে এরকম আজাদ হিন্দ লেখা ছিল, নেতাজি সুভাষচন্দ্রের ছবি ছিল, ঠিক আছে? এরকম কারেন্সিও চালু করা হয়, ঠিক আছে? বোস এখানে হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট হচ্ছে, ঠিক আছে? এই ইন্ডিপেন্ডেন্স লিগের, এই ইন্ডিপেন্ডেন্স লিগটা চালু করেছিল কি রাসবিহারী বোস, সেখানে প্রেসিডেন্ট এখন কে, সুভাষচন্দ্র বসু। প্লাস হচ্ছে গিয়ে সুপ্রিম কমান্ডার হচ্ছে গিয়ে কি, আইএনএ, আইএনএ যেটা ছিল সেই আইএনএ সুপ্রিম কমান্ডার এখন হয়ে গেল সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? এবং সে এখানে কিছু হচ্ছে গিয়ে ব্রিগেড তৈরি করেছিল, যেমন ফার্স্ট হচ্ছে গিয়ে সুভাষ ব্রিগেড। এই সুভাষ ব্রিগেড সে নিজে থেকে করেনি, তার যা অনুগামীরা ছিল তাদের ইচ্ছা অনুযায়ী এখানে একটা ব্রিগেডের নাম দিয়েছিল সুভাষ ব্রিগেড। এছাড়া হচ্ছে গিয়ে কি গান্ধী ব্রিগেড ছিল, নেহেরু ব্রিগেড, তারপর লক্ষ্মী ব্রিগেড। এছাড়া আর একটা ছিল কি নাম কি, আবুল কালাম আজাদ,
মৌলানা আবুল কালাম আজাদ ব্রিগেড, ঠিক আছে। এই লক্ষ্মী ব্রিগেড, এই লক্ষ্মী ব্রিগেডের হেডে কে ছিল? কে ছিল হেড? ব্রিগেডের হেড কে ছিল? লক্ষ্মী স্বামীনাথন। এই যে এ কিন্তু পেশায় একজন ছিল ডক্টর, ঠিক আছে। সুভাষচন্দ্র বোস যখন একে বলেছিল যে তুমি ওই যে ব্রিগেডে যোগদান করো, বলে যে আমি তো একজন ডক্টর, আমি কি করবো, ঠিক আছে, তো এগুলো তো হচ্ছে কি যারা যখন তখন হবে সেটার জন্য তো ডাক্তারের দরকার, তা আমি সেগুলো আমি পুরো জিনিসটা আমি সেটা তদারকি করছি, ঠিক আছে, সেটাকে আমি দেখি। তখন সুভাষচন্দ্র বোস বলেছিল কি যে আমার নাইটেঙ্গেল চাই, যেমন ফ্লোরেন্স নাইটেঙ্গেল আমরা বলেছি না, হ্যাঁ, লেডি উইথ দ্য ল্যাম্প, ঠিক আছে, লেডি উইথ দ্য ল্যাম্প, তো বলছি যে সেরকম চাই আমার, সেটার পাশাপাশি আমি এরকম ঝাঁসির রানী চাই যে হচ্ছে গিয়ে লড়াই করবে, ঠিক আছে। তো এর নাম ছিল কি লক্ষ্মী ব্রিগেড, এই লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে, লক্ষ্মী স্বামীনাথন। লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে। তাহলে এটা কার নাম অনুযায়ী হয়েছিল? না, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঠিক আছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নাম অনুযায়ী কিন্তু হয়েছিল লক্ষ্মী ব্রিগেড, এটা কিন্তু এর নাম অনুযায়ী হয়নি, বুঝে গেল? এর নাম ছিল লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে, এর ছিল এর হেড, কিন্তু এর নাম অনুযায়ী হয়নি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই তার নাম অনুযায়ী হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা, এটা বিসিএস এ দিয়েছে কোশ্চেন, ক্লিয়ার? এই পাঁচটা ব্রিগেড তখন হচ্ছে কি তৈরি হয়েছিল। এই লক্ষ্মী স্বামীনাথন 2002-তে যখন প্রেসিডেন্ট ইলেকশন হয়, প্রেসিডেন্ট সেবার কে হয়েছিল, সিলেক্ট কে হয়েছিল? এপিজে আব্দুল কালাম। সেই তার সাথে কিন্তু কম্পিটিটর ছিল এই লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে। লক্ষ্মী স্বামীনাথন পরের নাম ছিল লক্ষ্মী স্বামীনাথন সাইগাল, কারণ এই হচ্ছে গিয়ে এর মধ্যেই একজন ছিল প্রেম সাহেগাল বলে একজন ছিলেন, ঠিক আছে, পরে আমরা আসবো পড়বো প্রেম সাহেগাল বলে, তার সাথেই এর বিয়ে হয়েছিল। আইনে ট্রায়ালে গিয়ে আমরা পড়বো, যাই হোক। তো 2002 কিন্তু এপিজে আব্দুল কালামের সাথে কিন্তু ছিল, কম্পিউটার করেছিল, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে কি, এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাটেল অফ কোহিমা আর ইম্ফল, এই যে অলরেডি কি করেছে, এইদিকে হচ্ছে কি এখানটা হচ্ছে কি বার্মা, ঠিক আছে, এদিকে হচ্ছে কি জাপান ছিল, জাপানরা এদিকে আস্তে আস্তে কি করছে, এই বার্মাও তো ছিল ইংরেজদের অধীনে, এই প্রথমে বার্মা এইটা দখল করলো, এই দখল করার পরে গিয়ে উপস্থিত হলো এই যে কোহিমা ইম্ফল এই বর্ডার এরিয়া, ঠিক আছে। এখানে তখন হচ্ছে গিয়ে লড়াই শুরু হলো, এটা কিন্তু বহুদিন ব্যাপী হয়েছিল, কঠিন যুদ্ধ হয়েছিল একদম, ঠিক আছে, একদম। এখানে মেন নেতৃত্বে ছিল হচ্ছে গিয়ে আইএন, ঠিক আছে, আইএন এর যে সমস্ত ব্রিগেড কিন্তু এখানে গিয়েছিল, একদম সামনাসামনি লড়াই হয়েছে, এবং পরেও যারা লড়াই করছে ব্রিটিশদের পক্ষ থেকে তারাও কিন্তু সব ছিল ভারতীয়, ঠিক আছে। এরপর 1944 প্রথম দিকে তো প্রচন্ড ভাবে হচ্ছে গিয়ে সাপোর্ট পেয়েছে, অ্যাকচুয়ালি মোটামুটি ভালো সাপোর্ট পেয়েছে জাপান সরকারের কাছ থেকে, এবং জাপান সরকার আশ্বস্ত করেছিল সমস্ত রকম ই করবে। এই সময় কি হয়েছে, 1944-এ প্রথমবারের জন্য ট্রাই কালার মানে হচ্ছে গিয়ে পতাকা, ঠিক আছে, তিরঙ্গা যে পতাকা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই মণিপুর দখলের পরে, আইএনসি এই মণিপুর দখলের পরে ময়রাং, এই ময়রাংকে হচ্ছে গিয়ে প্রথম এই তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিল। তাই এটা কিন্তু পরীক্ষায় দেয় যে প্রথম কবে কে তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিল, কোথায় করেছিল, ময়রাঙ্গে করেছিল।
1919 জওহরলাল নেহরু যখন করেছিলেন ওটা তিরঙ্গা ছিল। সেটা না, এই যে কে করছে আইএন, আইএন এর দ্বারা, আইএন এর দ্বারা প্রথম হচ্ছে গিয়ে কোথায় করেছিল, মণিপুর, ঠিক আছে, ময়রাঙে মণিপুরে। এখানে পতাকা গেরুয়া, সাদা, সবুজ, আর মাঝখানে কি ছিল, মাঝখানে সাইকেলের চাকা ছিল। হ্যাঁ, সাইকেলের চাকা, সাইকেলের চেনের চাকা, সুতো কাটার চরকা, ঠিক আছে। এখানে প্রথমে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে 44 প্রথমবার যখন এরপরে ব্রডকাস্টিং যখন সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর হেডকোয়ার্টার ছিল ওদের, আজাদিন বাইরির হেডকোয়ার্টার, এবং এই সিঙ্গাপুর থেকেই ও কি প্রথমবার ব্রডকাস্টিং করলো, এবং সেখান থেকেই মহাত্মা গান্ধীকে প্রথমবারের জন্য সুভাষচন্দ্র বোস বলেছিল ফাদার অফ দ্য নেশন, ঠিক আছে। সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধীজির উদ্দেশ্যে হচ্ছে কি বলেছিল, কি ফাদার অফ দ্য নেশন। এই সময় দেশের পরিস্থিতি অলরেডি, সেখানে মহাত্মা গান্ধী, কুইট ইন্ডিয়া মুভমেন্ট এগুলো শুরু হয়ে গেছে ওখানে, ঠিক আছে। আন্দামান দ্বীপে এখানে কি হলো, প্রথম কথা তো হচ্ছে কি আন্দামান এই জায়গাগুলো দখল করা শুরু করলো। এই ব্রিটিশদের যে হচ্ছে কি ওদিকে জায়গাগুলো ছিল, এগুলো কি, এগুলো তুলনামূলক দুর্বল জায়গা ছিল, ঠিক আছে। এইগুলো নিয়ে তো ব্রিটিশদের অত বেশি মাথা ব্যথা ছিল না। এইসব জায়গাগুলো কিসের জন্য রেখেছিল, এইসব জায়গাগুলো রেখেছিল মেনলি কিসের জন্য, পানিশমেন্টের জন্য। এই আন্দামান এটাকে তখন কি বলা হতো, কালাপানি বলা হতো, ঠিক আছে। কালাপানিতে পাঠানো পানিশমেন্টের জন্য জেল, ঠিক আছে। জেল দেখবি একটা ওয়েব সিরিজও আছে কালাপানি, হ্যাঁ। তো এই কালাপানি ওই সব জায়গায় পানিশমেন্টের জন্য পাঠাতো, তো খুব একটা ওইসবের ভ্যালু ছিল না ওখানে, খুব একটা বেশি কিছু ছিল না। তাই এইগুলো দুর্বল জায়গা ছিল, এইগুলোকে হচ্ছে কি অ্যাটাক করেছে, এইগুলোকে জয় করেছে। যেমন এখানে হচ্ছে কি নাম দিয়েছিল কি, শহীদ আর স্বরাজ, তাই না। এই যে এখানে এই যে আন্দামান, আন্দামানের নাম কি আছে, শহীদ দ্বীপ, আর এদিকে নিকোবর, নিকোবরের নাম হচ্ছে গিয়ে স্বরাজ দ্বীপ, ঠিক আছে। এবার এখানেও যে ঘটনা হয়েছে, যে ওদের যে নেভাল যেটা হচ্ছে কি মেইনলি যেটা স্ট্রং পয়েন্ট ছিল জাপানের, ঠিক আছে, নেভাল বেস যেটা এটা ছিল, সেই নৌবাহিনীকে কিন্তু ওদেরই কন্ট্রোলে রেখেছিল, জাপান নিজের কন্ট্রোলেই রেখেছিল, ঠিক আছে। এবং কি এই যে যখন এখানে প্রভিশনাল গভর্নমেন্ট, তো এই আন্দামান নিকোবরে যখন হচ্ছে কি ওখানে এস্টাবলিশ করা হলো, সেই সময় কি হলো, যেমন এখানে লেফটেন্যান্ট জেনারেল কাকে করা হলো, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, এদিন লোকাল থাকবে, ঠিক আছে। একে লেফটেন্যান্ট জেনারেল করা হলো। এরপর হচ্ছে কি যে শহীদ স্বরাজ সম্পর্কে তো বললাম, এখানে একটা ছোট পয়েন্টে যেমন দিয়ে দিয়েছি, বর্তমানে কি হয়েছে তোদের যেমন জিওগ্রাফি ক্লাসেও বলেছিলাম, যে এই যে হ্যাভলক আইল্যান্ড যেটা রয়েছে আন্দামান নিকোবরে, আন্দামানের নিকোবরের এখানে আন্দামানে যে হ্যাভলক আইল্যান্ড রয়েছে, সেটার বর্তমানে নাম করা হয়েছে স্বরাজ দ্বীপ, ঠিক আছে। আর এদিকে নেল আইল্যান্ড যেটা রয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে কি শহীদ দ্বীপ, ঠিক আছে। এটা কিন্তু স্টাফ সিলেকশনের পরীক্ষায় এসেছে, কি হলো ইম্পর্টেন্ট, ওটা কি আছে। এই জাপানিজ নেভি যেটা ছিল, সেগুলো জাপানের কন্ট্রোলেই ছিল। এবং এই যে আন্দামান নিকোবর যখন ওরা জায়গাগুলো দখল করলো, দখল করে কিন্তু সেখানে ওরা প্রচন্ডভাবে কিন্তু অত্যাচার করেছে ওখানে, ঠিক আছে। এবং সুভাষচন্দ্র বসু কিন্তু এইসব ব্যাপারে কিন্তু অতটা অবগত ছিল না, এইসব জিনিস, এইসব কিন্তু নলেজ কিন্তু সুভাষচন্দ্র বসুর কাছে ছিল না। এবার এখানে একজন ছিল যেমন দেওয়ান সিং, ডক্টর দেওয়ান সিং, এ হচ্ছে গিয়ে লিডার ছিল, ইন্ডিপেন্ডেন্স লিগের লিডার ছিল। এ যখন এইগুলো সব কিছু জানতে পারার পরে কিন্তু সে দেখলো যে সুভাষচন্দ্র বসুকে বলার চেষ্টা করেছে, কিন্তু সুভাষচন্দ্র বসুকে বললেও সে অতটা কিছু সেরকম পদক্ষেপ নিতে পারেনি,
ঠিক আছে। তো তারপর কি কেউ সে টর্চার করা হয়, মারা যায় দেওয়ান সিং। 1944-এর যদি কথা বলি, এরপরে সুভাষচন্দ্র বসু এইসব কথা শুনে কিন্তু একবার নিজেও ভিজিট করেছে। কিন্তু যখন সে নিজে ভিজিট করছে তখন কি হচ্ছে, যখন ভিজিটারে আসে, অফিসাররা আছে, তখন কি করে, সবকিছু তো ধামাচাপা পড়ে যায় না, সবকিছু যেগুলো ভালো আছে সেগুলোই দেখানো হয়। তো সেম কেস এরকম হয়েছে। তো এখানে যেমন হচ্ছে গিয়ে লেফটেন্যান্ট যে ছিল, কর্নেল যে ছিল, সে হচ্ছে কি আবার রেজিগনেশন দিয়ে, দেখলো যে সুভাষচন্দ্র বসুকে বলেও কিছু হচ্ছে না, তো সে আবার রেজিগনেশন দিয়ে বেঙ্গুরে যে হেডকোয়ার্টার ছিল সেখানে চলে যায়। ঠিক আছে, এখান থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই যে জাপান রয়েছে, এই সব জায়গাগুলো যে সব দেখছি সেগুলো আগের স্লাইডটা দেখো। হ্যাভলক আইল্যান্ড না বিচটা কি কোনটা বল? হ্যাভলক আইল্যান্ড। হ্যাভলক আর নীল। হ্যাভলক হচ্ছে কি স্বরাজ। এই জাপান তখন কি করলো, আস্তে আস্তে এর পাশের যে জায়গাগুলো রয়েছে এই সব দ্বীপগুলোকে কিন্তু ও দখল করা শুরু করেছিল। ঠিক আছে, এইগুলো এরপরে কি হয়েছে, এরপরের ঘটনা যে আমেরিকা এর মধ্যে কি করেছে, যে এই যে আমেরিকার যে হাওয়াই দ্বীপ ছিল, এখান থেকে জাপান এগুলোর দূরত্ব অনেকটা বেশি, অনেকটা বেশি দূরত্ব। তো তখন ওরা কি করলো, ওরা এখান থেকে এখানের কিছু আইল্যান্ড গুলোতে এগুলো দখল করার চেষ্টা করলো। এবার এইগুলো দখল করে এই সব বিভিন্ন জায়গা থেকে তখন ওরা হচ্ছে গিয়ে বোম্বিং শুরু করলো জাপানের উপর। জাপানের বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে বোম্বিং শুরু করলো ওরা। ঠিক আছে, তার আগে এখানের কিছু দ্বীপগুলোকে ওরা দখল করে নিল, কেননা এখান থেকে সেই সময় এয়ারক্রাফট নিয়ে যাওয়া হচ্ছে গিয়ে যেত, কিন্তু ওখান থেকে ফেরা যেত না। ঠিক আছে, এতটা এফিসিয়েন্ট ছিল না। তার জন্য কি করলো, ওরা এখান থেকে এসে এখানে আস্তানা গেল, এখান থেকে কিছু জায়গা হচ্ছে গিয়ে দখল করে তারপর এখান থেকে বোম্বিং শুরু করলো। এই যখন বোম্বিং করা শুরু করলো আমেরিকা, তখন হচ্ছে গিয়ে কিন্তু জাপান আবার নাজেহাল অবস্থা। ঠিক আছে, তখন কিন্তু 43 এটা 44-এর দিকে, ঠিক আছে, 43 থেকে 44-এর দিকে ওই যে পার্ল হারবার অ্যাটাক করলো, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। ঠিক আছে, অলরেডি সেদিকে কিন্তু হচ্ছে গিয়ে ট্রায়াল শুরু হয়ে গেছে, অ্যাটম বোমের কিন্তু ট্রায়াল শুরু হয়ে গেছে। আর তাহলে একদিকে তো হচ্ছে কি এই সময় পরিস্থিতি ভাব, যে জাপান হেল্প করছে, তোর আইএনএ কে হেল্প করছে, আইএনএ দিক থেকে যাচ্ছে, এদিক থেকে বার্মা হয়ে হচ্ছে কোথায় গিয়েছে, এই ইম্ফল এখানে বর্ডারের ওখানে, কোহিমা ইম্ফল বর্ডারের ওখানে যুদ্ধ হচ্ছে, ওখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। মেইন টার্গেট দিল্লি। ঠিক আছে, এখান থেকে ঢুকে দিল্লির দিকে যাচ্ছে। ওরা তো নৌপথেও যেতে পারতো, কিন্তু এই পথে যায়নি কেন, কারণ নৌপথে গেলে এখানে হচ্ছে গিয়ে কি ব্রিটেনের পুরো একদম পাহারাদার রয়েছে সবাই, তো সেখানে হচ্ছে গিয়ে পারবে না। তো তার জন্য ওরা যেহেতু এটা পার্বত্য অঞ্চল, তাই এটাকে টার্গেট করেছিল যে এখান থেকে এন্ট্রি নেওয়াটা সুবিধা হবে, কম ঝুঁকিপূর্ণ হবে। তা জাপান এদের সাথে এখানে হেল্প করছে, আমেরিকা এখান থেকে এসে বোম্বিং শুরু করে দিয়েছে। তখন জাপান আর এদেরকে হচ্ছে গিয়ে রিসোর্সেস দিতে পারছে না, ফুড থেকে শুরু করে এসব কোনো কিছু আর সাপ্লাই দিতে পারছে না। তখন জাপান তো এদিকে নাজেহাল, তখন জাপান আবার এদিকে সামলাতে যাচ্ছে। তখন যে এদিকে সামলাতে যাচ্ছে ওদিকে কি ওদেরকে কোনো কিছু সাপ্লাই হচ্ছে না, তো ওরাও তখন ওখানে বিপদে পড়ে গেছে, ওদের কাছে খাবার নেই, দাবার নেই, কোনো কিছু নেই, ওখানে বিপদে পড়ে গেছে। নেতাজি বলছে ঠিক আছে তাহলে ব্যাক করতে হবে, কিন্তু সেখানে ওরাও বলছে যে না আমরা ব্যাক করবো না। ঠিক আছে, এরকম একটা বাজে কন্ডিশন সেই সময়। এই যে এখানে রয়েছে দেখ, এই সময় ইউএস হচ্ছে গিয়ে এরিয়াল বোম্বিং শুরু করে দিয়েছে। ঠিক আছে, জাপান হচ্ছে গিয়ে নাজেহাল অবস্থা করে দিয়েছে জাপানে। এবার জাপান তখন হচ্ছে গিয়ে ফুড সাপ্লাই এগুলো সব বন্ধ করে দিয়েছে আইএনএ। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো এখানে রয়েছে। এই যে ইম্ফল ব্যাটেল, কোহিমা ব্যাটেল, এখানে বহু হচ্ছে গিয়ে আইএনএ ট্রুপ রয়েছে যারা ওখানে ধরা পড়ে গেছে। ঠিক আছে, তো ওখানে ওই পার্বত্য অঞ্চল, ওখানে নদী নালা যখন প্রচুর রয়েছে, যখন ওরা যুদ্ধ করছে তখন ব্রিটিশরা কি করেছে, নদী পার হওয়ার সময় প্রথমে নিজেরা যায়, প্রথমে নৌকোতে করে এরকম পুতুল বসিয়ে ছেড়ে দিয়েছে ব্রিটিশরা রাতের বেলা। এবার এপাশে যে আইএনএ রয়েছে ওরা ভাবছে যে ব্রিটিশরা অ্যাটাক করতে আসছে, ওরা সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কয়েকটা গুলি চালিয়েছে, গুলি চালিয়ে বন্ধ করে দিয়ে, আর এখান থেকে তোপ মোপ সব চালানো শুরু করেছে।
পরে গিয়ে হচ্ছে গিয়ে দেখছে যে ওরা তো উত্তর পাঠিয়েছে। এবার এই পাঠানোতে কি হয়েছে, অলরেডি ওদের জায়গাটা সম্পর্কে ব্রিটিশরা বুঝে গেছে যে কোন জায়গায় ওরা রয়েছে, ঠিক আছে, প্লাস ওদের যে হচ্ছে গিয়ে রসদ সেগুলো শেষ হয়ে যাচ্ছে। তখন ব্রিটিশরা আবার কি করলো, প্লেন নিয়ে ওদেরকে ঘুরে রাখলো, ঠিক আছে, মানে নাজেহাল অবস্থা তখন করে দিয়েছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে সব থেকে বড় ঘটনা হলো যে 6 আগস্ট আর 9 আগস্ট 1945 কি হলো, হিরোশিমা আর নাগাসাকিতে ভূমিকম্প, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে কতটা ভয়ঙ্কর ছিল, যেমন এগুলো তো আগে বহুবার বলেছে যে হচ্ছে গিয়ে লিটল বয় আর হচ্ছে গিয়ে ফ্যাট ম্যান। হিরোশিমাতে ফেলেছিল লিটল বয় আর নাগাসাকিতে হচ্ছে গিয়ে ফ্যাট ম্যান, ঠিক আছে। তুই ভাব পপুলেশন কত ছিল, 3,50,000, তার মধ্যে 1,40,000ই মারা গেছে, ঠিক আছে, 1,40,000ই মারা গেছে। ইনজিওর্ড হয়েছে 78,000, মানে বাকি থাকছে কোথায়, ঠিক আছে। খুব খুব সাংঘাতিক অবস্থা হয়েছে, ঠিক আছে। এগুলো সম্পর্কে এগুলো আমি আগে হচ্ছে কি বলেছি, এগুলো টুকটাক ইনফরমেশন গুলো আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। অ্যাটম বোমটা কোনটা ইউজ করা হয়েছে, যেমন ইউরেনিয়াম, এই যে ইউরেনিয়াম 235 এটা বলেছিলাম, কিন্তু প্রথম যখন ট্রায়াল হয়েছিল তখন পোলোনিয়াম দিয়ে ট্রায়াল করেছিল, ঠিক আছে। এই যে ট্রিনিটিতে আমি বলেছিলাম, ট্রিনিটি মেক্সিকো, হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে এই যে প্লুটোনিয়াম 239, এটা নিয়ে হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় পদার্থ, এগুলো নিয়ে। এইগুলো বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি, এগুলোকেও একবার দেখে নিবি। তাহলে 15 অগাস্টে, এই যে 15 অগাস্ট 1945, ঠিক আছে, এটা মনে পড়ে? এটা আমি বলেছিলাম আমাদের দেশের স্বাধীনতার সাথে হচ্ছে গিয়ে যুক্ত এই দিনটা। কেন আমাদের 15 তারিখে স্বাধীনতা হলো, এটা কবে, এটা হচ্ছে গিয়ে 15ই আগস্ট, তাই না, 1945। আর আমাদের হয়েছে কবে, 15ই আগস্ট 1947। তাহলে 15ই আগস্ট কেন, কারণ আমি বলেছি এই যে যুদ্ধ পরিস্থিতি, আমরা বললাম একের পর এক যুদ্ধ পরিস্থিতি হচ্ছে, তা সেই সময় হচ্ছে গিয়ে এই জাপান সারেন্ডার কবে করেছে, 15 আগস্ট, ঠিক আছে। এই 15 আগস্ট যখন সারেন্ডার করছে, তো আমাদের যখন মাউন্টব্যাটেন যখন আসে ভারতে, মাউন্টব্যাটেন কিন্তু একমাত্র যে কোথা থেকে, ইংল্যান্ড থেকে আসেনি, কোথা থেকে এসেছিল, বার্মা থেকে, ঠিক আছে, বার্মা থেকে। বার্মার ওখানে নেভাল চিফ ছিল, তো বার্মা থেকে। আর এদিকে ছিল ভিক্টোরিয়ার নাতি ছিল, ঠিক আছে, তো ভিক্টোরিয়া রয়েছে, তার নাতি কিন্তু ছিল। তো সে যখন আসে, সে কিন্তু যখন মানে এই যে বিলটা ইন্ডিপেন্ডেন্স বিল, যেটা ইন্ডিপেন্ডেন্স বিল ছিল, সেটা কবে, 4 জুলাই 1947, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তখন এই বিলটাকে তোলা হয়েছিল, এবং 16 জুলাই, ঠিক আছে, ওদের আপার হাউস লোয়ার হাউস রয়েছে, সেখানে সম্মতি পায়, এবং 18 জুলাই 1947 কিন্তু আমাদের স্বাধীনতা বিল পাস হয়, ঠিক আছে। এই স্বাধীনতা বিল পাস হওয়ার পরে, তারপরে যে ভারতকে যে স্বাধীনতা দিতে হবে, সেইটা কিন্তু ঠিক করেছিল মাউন্টব্যাটেন আগে থেকে কিন্তু এই 15ই আগস্ট দিনটাকে ঠিক করে নিয়েছিল, যে 15ই আগস্টের দিনই হচ্ছে গিয়ে স্বাধীনতা দেবে। কেন দেব, কেননা এই 15 আগস্ট দিনটা একটা হচ্ছে গিয়ে ঐতিহাসিক দিন, কেননা এই দিনেই ব্রিটেনের কাছে কারা সমর্পণ করেছিল, জাপান তথা এশিয়া, তাই না, এটাই সমর্পণ করেছিল। তা ভারতের ইতিহাসেও যেন এই দিনটা হচ্ছে গিয়ে খোদিত থাকে, ওদের কাছেও যাতে পেইনফুল থাকে, যে দেখ এই দিনেই তোকে হারিয়েছিলাম, আবার এই দিনে ঠিক আছে যা ছেড়ে দিলাম, এরকম এই ব্যাপার। এই জন্য কিন্তু একটা মাইন্ডসেট করেই এসেছিল যে 15ই আগস্টে হচ্ছে কি স্বাধীনতা দেবো, ঠিক আছে। কিন্তু স্বাধীনতা আমাদের কখন হয়েছে, 15ই আগস্টে একদম মিডনাইটে 12টার সময়, তাই না। তো কি হয়েছিল সেই ঘটনা বলেছিলাম, যে ওই দিন যখন ঠিক করা হয়েছে, তখন কংগ্রেসের যারা প্রমুখ যারা রয়েছে, তারা গিয়েছে, তারা জ্যোতিষীর কাছে গিয়েছে যে দিনটা কিরকম জানার জন্য। জ্যোতিষী বলছে খুব খারাপ, সাংঘাতিক দিন, এই দিনে যদি হচ্ছে কি হস্তান্তর হয়, তাহলে হচ্ছে কি গেল, তাহলে সব সময় মার দাঙ্গা এইসব পুরো লেগে থাকবে, এই দিনে কোনোভাবেই নেবেন না। তা ওরা আবার হচ্ছে কি, ওরা তো তখন মাইন্ডসেটটা জানে না এটা, ওরা আবার মাউন্টব্যাটেনের কাছে গেল, গিয়ে বলছে যে না এই ডেটটা চেঞ্জ করে অন্য দিন করুন, বলছে না এই দিনেই আমি 15ই আগস্ট ঠিক আছে। তা ওরা আবার গিয়েছে, আবার গিয়ে মাউন্টব্যাটেনকে বলছে যে হচ্ছে কি এরকম, ওরা বলছে যে 15ই আগস্ট হবে না। তো জ্যোতিষীর কাছে গিয়েছে, জ্যোতিষী তখন বলছে, দেখে দেখে বললো যে ঠিক আছে, খারাপের মধ্যেও তো একটু ভালো বলে কিছু থাকে, তা বলছে খারাপের মধ্যে ভালো বলতে এক, যে এই 14 অগস্ট
14th অগস্ট 11:47 থেকে শুরু করে 12:20 পর্যন্ত এই টাইমটা, ঠিক আছে? এই টাইমটা ওই খারাপের মধ্যে একটু ভালো টাইম। তা যদি হস্তান্তর করতেই হয় তাহলে যেন এই টাইমে করে। তা 14 তারিখ তো করবে না, 14 তারিখ তো পাকিস্তানের, ওই দিন হবে না। আর 15 তারিখেই করতে হবে, 15 তারিখ মানে 12টার পর। তো তখন মাউন্টব্যাটেনকে গিয়ে বললো যে ঠিক আছে তাহলে 15 তারিখ তাহলে 12টার পরে করতে হবে, 14 তারিখ 12টার পর। মাউন্টব্যাটেন বলছে ঠিক আছে, ওটা তো 15 তারিখই বলছে, ঠিক আছে। তো সেই সময় তার জন্য ওই 12টার সময় কিন্তু হস্তান্তর করা হয়, ঠিক আছে? আর সেই সময়ই জওহরলাল নেহরুর সেই বক্তৃতা কি ছিল? At the stroke of midnight, when the world is sleep, তাই তো? বিখ্যাত ভাষণ, ঠিক আছে? এই হচ্ছে কি স্বাধীনতার আমাদের ঘটনা। এরপরে এই যখন এরকম অবস্থা, তারপরের ঘটনা তো হচ্ছে কি কন্ট্রোভার্সি সেটা নিয়ে রয়েছে যে কি 15ই আগস্ট যখন হচ্ছে গিয়ে সারেন্ডার করলো, এরপরে 18ই আগস্ট 1945 সুভাষচন্দ্র বোস কি করলো, তাইওয়ান থেকে কি ফার্দার টোকিওতে যাচ্ছে এবং সেই সময়ই প্লেন ক্র্যাশে বলা হয় যে সে মারা যায়। পিডিএফ এ এটা হচ্ছে কি একটা লিংক রয়েছে, ঠিক আছে? এই লিংকটাতে ক্লিক করে পিডিএফ এ দেখবে ভিডিওটা। এই সময় ওই জাপানের হিরোশিমা নাগাসাকির ভিডিওটা রয়েছে, তৎকালীন পরিস্থিতি এবং কিভাবে কি প্ল্যানিং করা হয়েছে, ঠিক আছে? যেমন আগেও আমি পড়াবার সময় বলেছিলাম মেইন টার্গেট কিন্তু হিরোশিমা ছিল না, ঠিক আছে? সেটা মেঘ থাকার কারণে সেখান থেকে হিরোশিমা থেকে এই নাগাসাকিতে গিয়ে তারপরে ফেলেছে, ঠিক আছে? দ্বিতীয় যে টার্গেটটা ছিল এইগুলো এই ভিডিওতে ডিটেলসে আছে, ভিডিওটা দিয়ে দিয়েছি দেখিস। আর একটু জিনিস এই এখানে পুরো হচ্ছে গিয়ে ধর ম্যাপটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে কোথা থেকে কোথায় গিয়েছিল। এগুলো পিডিএফটা দেবো, ওটাতে পড়বে, ওটাতে ক্লিয়ার বুঝতে পারবি, ঠিক আছে? যে প্রথমে ব্যাংকক যায়, ব্যাংকক থেকে সাইগং, সাইগং থেকে দানামে যায়, তারপরে এখান থেকেই যাচ্ছিল তাইপেই। এই তাইপেইতে হচ্ছে গিয়ে যেতে গিয়ে বিমান দুর্ঘটনা হয়, ঠিক আছে? এই যে সুভাষচন্দ্র বসু, এই যে রেড কালার যেটা রয়েছে, এই পজিশনে সুভাষচন্দ্র বোস বসেছিল, ঠিক আছে? ফুয়েল ট্যাঙ্কের একদম পাশে। এবার ফুয়েল ট্যাঙ্কটা কাছে ছিল বলে সুভাষচন্দ্র বসুর গাড়ি ওই পুরো পেট্রোল মেট্রোল সব লেগে গিয়েছিল। ওই জন্য এবার মেন গেট থেকে যখন বেরোতে গিয়েছে, ওই মেন গেটেই পুরো তো আগুন লাগা ছিল, ওখান থেকে যখনই বেরোতে গিয়েছে সে পুরো হচ্ছে গিয়ে আগুনে ধরে যায় তার গায়ে, ঠিক আছে? 3rd ডিগ্রি বার্ন যেটাকে বলে, প্রচন্ড ভাবে হচ্ছে গিয়ে জ্বলে গিয়েছিল। এবং তার সাথে যে ছিল শাহনওয়াজ, ঠিক আছে? হচ্ছে গিয়ে আবার ফার্দার হসপিটালে নিয়ে গেছে, যা তথ্য অনুযায়ী আর কি, হসপিটালে নিয়ে গেছে এবং সেখানেই মারা যায়। তো এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, যেমন সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে ফার্দার একটু দিয়েছি ওই ট্রায়ালটা, যে তাদের যে শাস্তির জন্য যে ট্রায়ালটা হয়েছিল, হ্যাঁ, সেটা লালকেল্লাতে হয়েছিল। কোথায় হয়? দিল্লির লালকেল্লাতে আইএনএ ট্রায়াল হয়। এবং এদের হয়ে লড়েছিল কারা? জওহরলাল নেহেরু, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে কি শুক্র জানো, কি শুক্র, হ্যাঁ টাইটেলটা শুক্র, ধুলাবাই, ঠিক আছে? এরা সবাই হচ্ছে কি এদের হয়ে লড়েছিল। মেন অভিযুক্ত কারা ছিল? এই যে শাহনওয়াজ, তারপর হচ্ছে গিয়ে কর্নেল গুরবাক্স, তারপর এই যে এর কথা প্রেম সাহেগালের কথা বললাম, এই যে প্রেম সাহেগাল, ঠিক আছে? এই প্রেম সাহেগালের সাথেই বিয়ে হয়েছিল, ঠিক আছে? লক্ষ্মী স্বামীনাথনের বললাম, এর সাথেই বিয়ে হয়েছিল, ঠিক আছে? তা এদেরকে হচ্ছে গিয়ে মেইনলি অভিযুক্ত করা হয়, কেননা এরা কমান্ডার র্যাঙ্কে ছিল, বলেছে তোমরাই হচ্ছে গিয়ে মেন, তো তোমরাই অর্ডার দিয়েছো, তাই না? বাকি সৈন্যবাহিনীতে তো তোমরাই অর্ডার করেছো, তোমাদের অর্ডারেই তো ওরা সবকিছু করেছে, তা তোমরাই মেন অভিযুক্ত। কিন্তু সেই সময় এদেরকে নিয়ে আর বেশি শাস্তি দেয়নি, ঠিক আছে? বেশি শাস্তি দেয়নি, কেননা দেখছে অলরেডি সেই সময় ভারতকে স্বাধীনতাও দিতে হবে, বেকার এদেরকে এই করে তো লাভ নেই। কিন্তু এদের অভিযুক্ত করা হয়েছে, পরে এদের শাস্তি থেকে রেহাই করা হয়েছে, ঠিক আছে? এদেরকে নিয়ে একটা সিনেমাও হয়েছে, ঠিক আছে? সিনেমাটাও পাল্টে দেখিস, রাগ দেশ, ঠিক আছে? সিনেমাটা এই আইএনএ ট্রায়াল নিয়ে রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছিস কোর্টে জওহরলাল নেহেরু, ঠিক আছে? এই যে শুক্রু, এরা সবাই রয়েছে। এরপরে এই যে ভ্যারিয়াস কমিটি রিপোর্ট, এই কমিটি রিপোর্ট মোটামুটি এগুলো জানিয়েছি। যেমন ফার্স্ট হচ্ছে কি যেটা কমিটি, যেটা ব্রিটিশ কমিটি ছিল,
ঠিক আছে, ব্রিটিশরা একটা কমিটি করেছিল, সেটা ফিগেস রিপোর্ট, ঠিক আছে, 1946, এগুলো ইয়ারগুলো দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিগেস রিপোর্ট অনুযায়ী ও বলেছিল যে তাইওয়ানেই মারা গেছে। পরবর্তীতে এই যে শাহনওয়াজকে আমরা দেখলাম না যে অভিযুক্তদের মধ্যে মেন একজন ছিল, সেই শাহনওয়াজ পরে হচ্ছে কি জাপানে ওইখানেই চলে গিয়েছিল, ওখানেই ছিল। তো শাহনওয়াজ কমিটি মানে ওকে হেড করেই একটা কমিটি তৈরি করা হয়েছিল, যার হেডে ছিল ও। তা ওই শাহনওয়াজ কমিটি ওরাও পরে হচ্ছে গিয়ে ফার্দার দেখে ওরাও বলছে যে হচ্ছে গিয়ে হ্যাঁ 45-এই মারা গিয়েছে, এবং নেতাজির যে হচ্ছে গিয়ে অস্থিভস্ম রয়েছে সেটা এই টোকিওতে একটা মন্দিরে এখানে রয়েছে, রেনকোজি বলে একটা টেম্পল রয়েছে, ওখানে রাখা আছে। পরবর্তীতে খোসলা কমিটি রয়েছে, খোসলা কমিটি, এগুলো সব ইয়ারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ওয়ান ম্যান কমিটি ছিল। এও বলে যে যে এই প্লেন ক্র্যাশে হচ্ছে গিয়ে মারা গেছে 1945। এরপরে যেটা বিবাদ শুরু হয় সেটা হচ্ছে গিয়ে এই জাস্টিস মুখার্জি কমিশন, ঠিক আছে, মুখার্জি কমিশন 2005। এ হচ্ছে গিয়ে বলে যে এরকম ভাবে ঠিকভাবে কিছু বলা যাচ্ছে না যে নেতাজি মারা গিয়েছে, কেননা এরকম সঠিক কোনো প্রমাণ নেই। আর ওই যে অস্থিভস্মের কথা বলেছে সেটা ডিএনএ টেস্টের রিপোর্ট হচ্ছে গিয়ে মিলছে না, হয়ে গেছে। যদিও সুভাষচন্দ্রের ফ্যামিলি থেকে ওখানে বলা হয়েছিল যে ওই অস্থিভস্মটা রিটার্ন করার জন্য, কিন্তু ওরা রিটার্ন করেনি, ঠিক আছে। তা এই সব জায়গাগুলোতেই ডাউট হয়। তারপরে যেমন এই যে খোসলা কমিটি যেটা রয়েছে, খোসলা কমিটি না, খোসলা না, এই শাহনওয়াজ কমিটি যেটা রয়েছে, এখানে হচ্ছে গিয়ে সুভাষচন্দ্র বসুরই একজন হচ্ছে গিয়ে ভাই এই কমিটিতে ছিল, ঠিক আছে। প্রথমে 3 জন ছিল, কিন্তু ফাইনাল যখন রিপোর্ট আসে সেই ফাইনাল রিপোর্টে কিন্তু সেই সুভাষচন্দ্রের ভাই আবার সাইন করেন, ঠিক আছে। তো এইসব জায়গাগুলো নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে। পরে যখন এটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে তখন মানে আমাদের কিন্তু সরকার এটাকে মান্যতা দেয়নি, ঠিক আছে, রিজেক্ট করে দিয়েছে এটা। তা ফার্দার ইনভেস্টিগেশন এইসব আর কিছু এটা নিয়ে হয়নি। এবার এরপরে এখানে একটু দিয়েছি যে যেই কন্ট্রোভার্সি গুলো রয়েছে এর মধ্যে, যেমন কিছু জন আছে যারা বিশ্বাস করে যে ওখান থেকে নেতাজি সোভিয়েত ইউনিয়নে গিয়েছে এবং সোভিয়েত ইউনিয়নে ওখানে কি করেছে, ওকে ওখানে কোনো জেলের মধ্যে বন্দি করে রেখেছে, ওখান থেকে কোনো হেল্প তো পায়নি, জেলের মধ্যে বন্দি করে রেখেছে, ওকে টর্চার করা হয়েছে, ওখানে মারা গেছে, ঠিক আছে, এটা একটা থিওরি গিয়েছে। তারপরে যেমন রয়েছে আরেক জায়গায় এই যে লাল বাহাদুর শাস্ত্রী, বলা হয়েছে যে লাল বাহাদুর শাস্ত্রী যখন হচ্ছে গিয়ে মারা যায় সেখানেও নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রেজেন্ট ছিল। এছাড়া তার বহু প্রোগ্রামে বা অনেক জায়গাতেই তাকে নাকি দেখা গিয়েছে, যেমন এখানে এই যে এটাকে বলা হচ্ছে সুভাষচন্দ্র বসু, এখানে আবার মার্কিং করা ছিল, ওই পিডিএফটাতে ভালো দেখতে হবে, এখানটায় আসে, ঠিক আছে। তো এরকম কিছু ঘটনা, কিন্তু সেগুলো সবই ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে ভিত্তিহীন। কিন্তু যেটা এর মধ্যে সব থেকে বেশি প্রচলন সেটা কি, এই গুমনামি বাবা, ঠিক আছে, এইটা এর মধ্যে সব থেকে, বা ভগবানজি, এই ভগবানজি একজন সাইন্ট ছিল ফাইজাবাদের, ঠিক আছে। তো একে নিয়ে যেটা রয়েছে যে এই যে ছবির সাথে বেশ কিছুটা মিল দেখা যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এ কিন্তু হচ্ছে গিয়ে সেই টিবি যে রোগ ছিল তার কিন্তু হচ্ছে গিয়ে প্রতিষেধক তৈরি করেছিল, ঠিক আছে। যেই টিবিতে হচ্ছে গিয়ে আক্রান্ত ছিল সেটারই কিন্তু হচ্ছে গিয়ে ভারতীয় জড়িবুটি এসব দিয়ে তার কিন্তু চিকিৎসা উপায় কিন্তু বের করেছিল, ঠিক আছে। বহু টিবি পেশেন্ট কিন্তু তার কাছে যেত এবং সেখান থেকে কিন্তু ঠিক হয়ে আসতো, বুঝলে। তা এইসব নিয়ে বহু কন্ট্রোভার্সি রয়েছে। আর এই বাবার কন্ট্রোভার্সি আসার পরে বহু জায়গা থেকে বহুজন এরকম বাবা দেখা দিয়েছে, যাদেরকে সবাই বলেছে ও বাবা এই নেতাজি, ঠিক আছে। অনেক বাবা নিজে বলছে যে না আমি নেতাজি না, বলছে আপনি নেতাজি, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি নেতাজি, ঠিক আছে। তা মোটামুটি আমাদের নেতাজিটা আমাদের কমপ্লিট হয়ে গেল।